বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের ৪র্থ বর্ষ অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ২৪2807 এই বিষয় কোডের নিউক্লিয় রসায়নের তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও স্বাগতম। আমাদের পূর্ববর্তী লেকচার 4-এ আলোচ্য বিষয় ছিল তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার শ্রেণীবিভাগ, তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের পরিবর্তন, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় রশ্মির ধর্মাবলী, তেজস্ক্রিয় আইসোটোপের মাতা কন্যা সম্পর্ক, তেজস্ক্রিয় বিভাজন তত্ত্ব ইত্যাদি। আজকের লেকচার 5-এ আমাদের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় ধ্রুবক, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, গড় আয়ু, তেজস্ক্রিয়তার গ্রুপ অপসারণ সূত্র, তেজস্ক্রিয় ক্ষয় সারি, তেজস্ক্রিয় সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা ও তেজস্ক্রিয় সাম্যাবস্থার পার্থক্য, তেজস্ক্রিয় রশ্মির ক্ষয়, তেজস্ক্রিয় রশ্মি ক্ষয়ে নির্গত শক্তির পরিমাণ, তেজস্ক্রিয়তার উপকারিতা ও ঝুঁকি সমূহ ইত্যাদি হচ্ছে আমাদের লেকচার 5-এ আজকের আলোচ্য বিষয়। তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় ধ্রুবক। যে কোনো সময়ের তেজস্ক্রিয়তার হারকে ওই সময়ের তেজস্ক্রিয় আইসোটোপের পরমাণু দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় ধ্রুবক বলে। তেজস্ক্রিয় বিভাজন সূত্র অনুযায়ী বিভাজনের শুরুতে পরমাণুর সংখ্যা n0, t সময় পরে তেজস্ক্রিয় পরমাণুর অক্ষত পরমাণুর সংখ্যা n এবং dt ক্ষুদ্র সময়তে ভাঙন সংখ্যা dn হলে তেজস্ক্রিয় ভাঙনের হার হবে -dn/dt। তেজস্ক্রিয় বিভাজন সূত্র অনুসারে যে কোনো সময়ের বিভাজনের হার ওই সময়ের অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ -dn/dt সমানুপাতিক n, বা -dn/dt is equal to λn। এখানে ল্যামডা একটি সমানুপাতিক ধ্রুবক, একে তেজস্ক্রিয় বিভাজনের ক্ষয় ধ্রুবক বলে। তেজস্ক্রিয় বিভাজন কখনো শেষ হয় না। তেজস্ক্রিয় বিভাজনের শুরুতে পরমাণুর সংখ্যা n0 এবং ক্ষয় হওয়ার t সময় পরে কোনো তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n হয়, তাহলে তেজস্ক্রিয় বিভাজনের সূত্র অনুযায়ী n সমান n0 e⁻λt। বিভাজন বিক্রিয়া সম্পন্ন হতে হলে n সমান 0, তাহলে 0 সমান n0 e⁻λt, বা e⁻λt is equal to 0, যেহেতু n0 not equal to 0, বা 1/e⁻λt is equal to 0, বা 1/t সমান 0, যেহেতু ল্যামডা নট ইকুয়াল টু 0। তাহলে টি সমান দাঁড়াচ্ছে অসীম, অর্থাৎ ইনফিনিটি, অর্থাৎ অসীম সময়ের পর বিক্রিয়া সম্পন্ন হবে। তার অর্থ হলো তেজস্ক্রিয় বিভাজন কখনো শেষ হয় না। ক্ষয় ধ্রুবক এবং অর্ধজীবনের মধ্যে সম্পর্ক। তেজস্ক্রিয় বিভাজনের সূত্র থেকে আমরা জানি ল্যামডা সমান 2.303/t log n0/n, বা t সমান 2.303/λ log n0/n, যেখানে n0 সমান ভাঙনের শুরুতে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা, n সমান ভাঙনের শুরুতে t সময় পর তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা। আবার তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু থেকে আমরা জানি t সমান t½ যখন n সমান n0/2, অর্থাৎ যে সময়ে কোনো
তেজস্ক্রিয় আইসোটোপের পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হয় তাকে আমরা বলি তার অর্ধায়ু। অর্থাৎ যখন টি সমান হবে টি হাফ, তখন n সমান হচ্ছে n নট ডিভাইডেড বাই 2। এখন টি ও n এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই টি সমান 2.303 বাই ল্যামডা লগ n নট ডিভাইডেড বাই n, বা টি হাফ সমান 2.303 বাই ল্যামডা লগ n নট বাই n নট ডিভাইডেড বাই 2, বা টি হাফ সমান 2.303 বাই ল্যামডা লগ 2, বা টি হাফ সমান 2.303 বাই ল্যামডা ইন্টু লগ 2 এর মান হচ্ছে 0.3010, বা টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এটি হলো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মাঝে সম্পর্ক, অর্থাৎ টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তেজস্ক্রিয়তার গ্রুপ অপসারণ সূত্র। 1913 সালে বিজ্ঞানী ফাজান ও সডি এই সূত্র উপস্থাপন করেন, এবং এই সূত্রের মূল বক্তব্যগুলো হচ্ছে: 1. কোন তেজস্ক্রিয় পরমাণু হতে আলফা কণা নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যা 2 একক কমে এবং ভর সংখ্যা 4 একক কমে। ফলে মৌলটির পর্যায় সারণিত অবস্থান আদি অবস্থান হতে 2 ঘর বামে সরে যায়। যেমন ইউরেনিয়াম মৌলটি আলফা কণা নিক্ষেপণ করলে তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক কমে তার পারমাণবিক সংখ্যা হয়ে যায় 90 এবং মৌলটি পরিবর্তিত হয়ে যায় থোরিয়ামে। অর্থাৎ ইউরেনিয়াম থেকে যখন আলফা কণা নিক্ষিপ্ত হয় তখন মৌল হচ্ছে থোরিয়াম এবং এই সময় তার পারমাণবিক ভরও 4 একক কমে গেছে। কোন তেজস্ক্রিয় মৌল হতে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা ঠিকই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। ফলে সৃষ্ট মৌলের অবস্থান পর্যায় সারণীতে 1 ঘর ডানে সরে যায়। যেমন থোরিয়াম মৌলটি যখন বিটা কণা নিঃসরণ করেছে তখন তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গিয়ে 91 হয়ে গেছে এবং মৌল হয়ে গেছে প্রোটেক্টেনিয়াম। এখানে দেখা গেছে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। গামারশ্মি কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু হতে নির্গত হলে উক্ত পরমাণুর কোনো পরিবর্তন হবে না। তাই কোনো তেজস্ক্রিয় আইসোটোপ হতে গামারশ্মি নির্গত হলে কোনো পরিবর্তন হবে না এবং পর্যায় সারণিত অবস্থান ঠিক থাকবে। যেমন থোরিয়াম মৌলটি যখন বা থোরিয়াম আইসোটোপ যখন গামারশ্মি নির্গমন করছে তখন মৌল চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আগেও থোরিয়াম ছিল, বিক্রিয়ার পরেও অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের পরেও থোরিয়ামই রয়ে গেছে। তেজস্ক্রিয় ক্ষয়সারী। ইউরেনিয়াম এবং থোরিয়াম দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অর্ধজীবন অতি দীর্ঘ। এই মৌল দুটি থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ক্রমান্বয়ে নির্গমনের ফলে বিভিন্ন মধ্যবর্তী তেজস্ক্রিয় মৌল সৃষ্টি হয় এবং অবশেষে একটি স্থায়ী আইসোটোপ সৃষ্টি হয়। তেজস্ক্রিয় মৌলসমূহের এরূপ সারিকে তেজস্ক্রিয় ক্ষয়সারী বলে। প্রত্যেক ক্ষয়সারী একটি দীর্ঘ অর্ধজীবন সম্পন্ন মাতা মৌল থেকে শুরু করে ক্রমাগত তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে বিভিন্ন মধ্যবর্তী তেজস্ক্রিয় মৌল সৃষ্টি হয় এবং শ্রেণীর সবশেষে স্থায়ী আইসোটোপ সৃষ্টি হয়। অতএব একথা বলা যায়, একটি ভারী তেজস্ক্রিয় মৌল থেকে পরপর কয়েকটি ধাপে আলফা, বিটা, বিটা প্লাস বা পজিট্রন কণা নির্গমনের ফলে ক্রমান্বয়ে একাধিক তেজস্ক্রিয় মৌল সৃষ্টির মাধ্যমে সবশেষে একটি স্থায়ী অতেজস্ক্রিয় মৌল সৃষ্টি হয়। তেজস্ক্রিয় ক্ষয়সারী নিম্নরূপ 4 ধরনের হতে পারে: ইউরেনিয়াম সারি, অ্যাক্টিনিয়াম সারি, থোরিয়াম সারি, নেপচুনিয়াম বা প্লুটোনিয়াম সারি। এই 4 ধরনের তেজস্ক্রিয় ক্ষয়সারী হতে পারে। প্রথমে আমরা আসব ইউরেনিয়াম সিরিজ। প্রাকৃতিক ইউরেনিয়াম 238 আইসোটোপটি একটি আলফা কণা নির্গত করে থোরিয়ামে পরিণত হয়। উৎপন্ন থোরিয়াম তেজস্ক্রিয়
এবং এটি একটি বিটা কণা নির্গত করে প্রোটেক্টেনিয়ামে পরিণত হয়। এরূপ আলফা ও বিটা কণা নির্গত হওয়া চলতে থাকে এবং এটি 14টি ধাপে মোট 8টি আলফা কণা এবং মোট 6টি বিটা কণা নির্গমনের মাধ্যমে ইউরেনিয়াম শেষ পর্যন্ত lead 206 এ পরিণত হয়। আলফা কণা এবং বিটা কণা নিঃসরণজনিত ভাঙনের ফলে প্রাপ্ত মৌলসমূহের এ সারিকে ইউরেনিয়াম সারি বলা হয়। এর প্রথম মৌল ইউরেনিয়াম থেকে শুরু হয় এবং অন্তিম মৌল হচ্ছে lead। এর অর্ধবহর হচ্ছে 4.9 × 10⁹ ইয়ার্স। নিট বিক্রিয়া ইউরেনিয়াম 238 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়েছে। আমরা যদি একটু বিক্রিয়াটা খেয়াল করি তাহলে দেখব ইউরেনিয়াম প্রথমে আলফা কণা নির্গত করে থোরিয়ামে পরিণত হয়েছে। আমরা দেখেছিলাম যে যদি কোনো একটা মৌল আলফা কণা নির্গত করে তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক কমে যায়। এখানে ইউরেনিয়াম আলফা কণা নির্গমনকালে তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক হয়ে গেছে এবং মৌলটি হয়ে গেছে থোরিয়াম। থোরিয়াম মৌলটি বিটা কণা নির্গমনের ফলে প্রোটেক্টেনিয়ামে পরিণত হয়। থোরিয়াম বিটা কণা নির্গমনের ফলে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। প্রোটেক্টেনিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে আবার ইউরেনিয়াম 234 এ পরিণত হয়। এখানে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। ইউরেনিয়াম মৌলটি আলফা কণা নির্গমনের মাধ্যমে থোরিয়ামে পরিণত হয়েছে। এখানে তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক কমে গেছে। থোরিয়াম আইসোটোপটি আলফা কণা নির্গমনের মাধ্যমে রেডিয়ামে পরিণত হয়েছে। রেডিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে রেডনে পরিণত হয়েছে। রেডন আলফা কণা নির্গমনের মাধ্যমে পোলোনিয়ামে পরিণত হয়েছে। পোলোনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়েছে। লেড বিটা কণা নির্গমনের মাধ্যমে বিসমাথ 214 তে পরিণত হয়েছে। বিসমাথ আলফা কণা নির্গমনের মাধ্যমে টাইটেনিয়ামে পরিণত হয়েছে। টাইটেনিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়েছে। লেড আলফা কণা নির্গমনের মাধ্যমে মার্কারিতে পরিণত হয়েছে। মার্কারি বিটা কণা নির্গমন এবং পরবর্তীতে আবারও বিটা কণা নির্গমনের মাধ্যমে সর্বশেষ লেডে পরিণত হয়েছে। এইভাবে দেখা গেছে ইউরেনিয়াম সিরিজটি পাওয়া গিয়েছে, অর্থাৎ প্রথম মৌল ইউরেনিয়াম থেকে শুরু করে অন্তিম মৌল লেডে গিয়ে শেষ হয়েছে। এটি হচ্ছে ইউরেনিয়াম সিরিজ। অ্যাক্টিনিয়াম সিরিজটি যদি আমরা দেখি, অ্যাক্টিনিয়াম সিরিজটি প্রারম্ভিক মৌল হচ্ছে ইউরেনিয়াম। এটি ক্রমান্বয়ে আলফা এবং বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে শেষ পর্যন্ত লেড 207 এ পরিণত হয়, অর্থাৎ এরকম একটি সুস্থিত আইসোটোপে পরিণত হয়। অ্যাক্টিনিয়াম সিরিজটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ইউরেনিয়াম প্রথমে আলফা কণা নির্গমনের মাধ্যমে থোরিয়ামে পরিণত হয়েছে। থোরিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে প্রোটেক্টেনিয়ামে পরিণত হয়েছে। এখানে যখন ইউরেনিয়াম আলফা কণা নির্গমন করেছে তখন তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক কমে গেছে। থোরিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে প্রোটেক্টেনিয়ামে পরিণত হয়েছে। এখানে থোরিয়াম প্রোটেক্টেনিয়ামে পরিণত হওয়ার কালে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। প্রোটেক্টেনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে অ্যাক্টিনিয়ামে পরিণত হয়েছে। অ্যাক্টিনিয়াম পরবর্তীতে 2টি উপায়ে এই পোলোনিয়ামে পরিণত হয়। একটি হচ্ছে অ্যাক্টিনিয়াম প্রথমে আলফা কণা নির্গমনের মাধ্যমে ফ্রান্সিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে অ্যাস্টেটিন আলফা কণা নির্গমনের মাধ্যমে বিসমাথ এবং বিসমাথ বিটা কণা নির্গমনের মাধ্যমে পোলোনিয়ামে পরিণত হয়। আবার অ্যাক্টিনিয়াম বিটা কণা নির্গমন করলে থোরিয়াম আলফা কণা নির্গত করলে রেডিয়াম আলফা কণা নির্গত করলে রেডন এবং রেডন থেকে আলফা কণা নির্গমনের মাধ্যমে পোলোনিয়ামে পরিণত হয়। এরূপ অ্যাক্টিনিয়াম থেকে 2টি ওয়েতে পোলোনিয়ামে পরিণত হয়। পোলোনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়েছে। লেড
বিটা কণা নির্গমনের মাধ্যমে বিসমাথে পরিণত হয়। বিসমাথ থেকে দুটি উপায়ে আবার লেডে পরিণত হতে পারে। একটি হচ্ছে বিসমাথ থেকে আলফা কণা নির্গমনের মাধ্যমে থ্যালিয়াম, থ্যালিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়। আবার বিসমাথ থেকে বিটা কণা নির্গমনের মাধ্যমে পোলোনিয়াম এবং পোলোনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়। এখানে প্রতি ক্ষেত্রে দেখা গেছে যখন কোনো একটি আইসোটোপ আলফা কণা নির্গমন করেছে তখন তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক করে কমে গিয়েছে। আবার যখন বিটা কণা নির্গমন করেছে তখন প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে এবং মৌল এভাবে পরিবর্তিত হয়ে গেছে। এটি হচ্ছে অ্যাক্টিনিয়াম সিরিজ। আমাদের পরবর্তী যে সিরিজটি রয়েছে সেটি হচ্ছে থোরিয়াম সিরিজ। থোরিয়াম সিরিজের প্রারম্ভিক মৌল থোরিয়াম এবং অন্তিম মৌল হচ্ছে লেড। এখানে থোরিয়াম প্রথমে আলফা কণা নির্গত করে রেডিয়ামে পরিণত হয়। রেডিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে অ্যাক্টিনিয়ামে পরিণত হয়। অ্যাক্টিনিয়াম বিটা কণা নির্গমনের মাধ্যমে থোরিয়ামে পরিণত হয়। থোরিয়াম পুনরায় আলফা কণা নির্গমন করে রেডিয়াম এ পরিণত হয়। রেডিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে রেডনে পরিণত হয়। রেডন আলফা কণা নির্গমনের মাধ্যমে পোলোনিয়ামে পরিণত হয়। পোলোনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে লেডে পরিণত হয়। লেড হতে বিটা কণা নির্গমনের মাধ্যমে বিসমাথে পরিণত হয়। বিসমাথ দুটি উপায়ে আবার লেডে পরিণত হতে পারে। একটি হচ্ছে বিসমাথ বিটা কণা নির্গত করলে পোলোনিয়াম, পোলোনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে লেড 207 এ পরিণত হয়। অথবা বিসমাথ প্রথমে আলফা কণা নির্গমন করলে টেলোরিয়ামে পরিণত হয়। টেলোরিয়াম বিটা কণা নির্গত করলে লেড 207 এ পরিণত হয়। এখানে দেখা গেছে প্রতিবার আলফা কণা যখন নির্গমন করেছে তখন মৌলসমূহের পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক করে কমে গেছে। একইভাবে যখন তারা বিটা কণা নির্গমন করেছে তখন প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1 একক করে বেড়ে গেছে। এটি হচ্ছে থোরিয়াম সিরিজ। আমাদের পরবর্তী যে সিরিজটি রয়েছে সেটি হচ্ছে নেপচুনিয়াম সিরিজ। নেপচুনিয়াম সিরিজের প্রারম্ভিক মৌল নেপচুনিয়াম এবং অন্তিম মৌল বিসমাথ 209। এটির নির্বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে দেখব নেপচুনিয়াম আইসোটোপটি 7টি আলফা কণা এবং 4টি বিটা কণা নির্গমনের মাধ্যমে বিসমাথ 209 এ পরিণত হয়েছে। এখানে নেপচুনিয়াম প্রথমে আলফা কণা নির্গমন করে প্রোটেক্টেনিয়ামে পরিণত হয়। প্রোটেক্টেনিয়াম বিটা কণা নির্গমন করে ইউরেনিয়ামে পরিণত হয়। ইউরেনিয়াম বিটা কণা নির্গমন করে থোরিয়ামে পরিণত হয়। থোরিয়াম আলফা কণা নির্গমন করে রেডিয়ামে পরিণত হয়। রেডিয়াম আলফা কণা নির্গমন করে অ্যাক্টিনিয়ামে পরিণত হয়। অ্যাক্টিনিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে ফ্রান্সিয়ামে পরিণত হয়। ফ্রান্সিয়াম আলফা কণা নির্গমনের মাধ্যমে অ্যাস্টেটিনে পরিণত হয়। অ্যাস্টেটিন বিটা কণা নির্গমনের মাধ্যমে বিসমাথে পরিণত হয়। বিসমাথ দুটি উপায়ে আবার লেডে পরিণত হতে পারে। একটি হচ্ছে বিসমাথ বিটা কণা নির্গমন করলে পোলোনিয়াম এবং পোলোনিয়াম আলফা কণা নির্গমন করলে লেড 207। আবার বিসমাথ আলফা কণা নির্গমন করলে টেলোরিয়াম এবং টেলোরিয়াম বিটা কণা নির্গমন করলে লেড 207। লেড থেকে পরবর্তীতে বিটা কণা নির্গমন করলেও বিসমাথে পরিণত হয়। এখানেও দেখা গেছে প্রতিবার যখন আলফা কণা নির্গমন হয়েছে তখন তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক করে কমে গেছে। একইভাবে যখন বিটা কণা নির্গমন করেছে তখন প্রত্যেকেরই পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। তেজস্ক্রিয় সাম্যাবস্থা যে প্রক্রিয়ায় কোন মৌল তেজস্ক্রিয় বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে সৃষ্ট নতুন পদার্থের পরমাণু সংখ্যা নতুন পদার্থের নিজস্ব বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে হারানো পরমাণুর সংখ্যার সমান হয় তবে সে প্রক্রিয়াকে তেজস্ক্রিয় সাম্যাবস্থা বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে যে প্রক্রিয়ায় কোনো মৌল তেজস্ক্রিয় বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে সৃষ্ট নতুন পদার্থের পরমাণুর সংখ্যা অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলা নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে
এবং নতুন পদার্থের নিজস্ব বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে হারানো পরমাণুর সংখ্যার সমান হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা বলি তেজস্ক্রিয় সাম্যাবস্থা। এই তেজস্ক্রিয় সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো যদি দেখি, তাহলে তেজস্ক্রিয় সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এটি একমুখী প্রক্রিয়া। রাসায়নিক সাম্যাবস্থা যেরকম উভমুখী প্রক্রিয়া এরকম নয়, এটি একটি একমুখী প্রক্রিয়া। এই সাম্যাবস্থা চাপ, তাপমাত্রা, আলো, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র ইত্যাদি বাহ্যিক শর্ত দ্বারা প্রভাবিত হয় না। সাম্যাবস্থায় সকল তেজস্ক্রিয় মৌল একই হারে বিভাজিত হয়। এই অবস্থায় তেজস্ক্রিয় মৌলের পরিমাণ তাদের ক্ষয় ধ্রুবকের সমানুপাতিক। এগুলি হচ্ছে তেজস্ক্রিয় সাম্যাবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থা ও তেজস্ক্রিয় সাম্যাবস্থার পার্থক্য গুলো যদি আমরা দেখি, তাহলে দেখব যে প্রক্রিয়ায় কোনো তেজস্ক্রিয় বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে সৃষ্ট পদার্থের পরমাণুর সংখ্যা নতুন পদার্থের নিজস্ব বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে হারানো পরমাণুর সংখ্যার সমানুপাতিক হয়, সে প্রক্রিয়াকে তেজস্ক্রিয় সাম্যাবস্থা বলে। অর্থাৎ তেজস্ক্রিয় সাম্যাবস্থাটা হচ্ছে এরকম যে এখানে বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে যতগুলা পরমাণু সৃষ্টি হবে এবং নতুন পদার্থ নিজস্ব বিভাজনের ফলে প্রতি সেকেন্ডে হারানো পরমাণুর সংখ্যার সমানুপাতিক হবে। এটাই হচ্ছে তেজস্ক্রিয় সাম্যাবস্থা। অন্যদিকে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার সমান হয়, সেই অবস্থাকে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাতে যেটা হয় যে এখানে উভমুখী এবং পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিবেগ থাকবে সমান। তেজস্ক্রিয় সাম্যাবস্থা এটি একটি একমুখী প্রকৃতির। অন্যদিকে রাসায়নিক সাম্যাবস্থা এটি উভমুখী প্রকৃতির। তাপ, চাপ, আলোক ইত্যাদি অনুঘটক দ্বারা তেজস্ক্রিয় সাম্যাবস্থা প্রভাবিত হয় না। এমনকি দেখা যায় একটি তেজস্ক্রিয় পদার্থকে যদি গলিয়ে দেখা যায় যে সেটাকে আবার পুনরায় যদি দেখা যায় যে কঠিনীকৃত করা হয়, তাহলেও এর সাম্যাবস্থার কোনো চেঞ্জ হয় না। অন্যদিকে তাপমাত্রা, চাপ, আলোক, তড়িৎ কিংবা চৌম্বক ক্ষেত্র ইত্যাদি দ্বারা এই রাসায়নিক সাম্যাবস্থা প্রভাবিত হয়। তেজস্ক্রিয় মৌলসমূহ আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মি বিকিরণ করে সাম্যাবস্থা অর্জন করে। আর রাসায়নিক সাম্যাবস্থা অর্জনের ক্ষেত্রে কোনো ধরনের রশ্মি বিকিরণ করে না। তেজস্ক্রিয় সাম্যাবস্থা একটা নিউক্লিয়াস ঘটিত বিষয়, অন্যদিকে রাসায়নিক সাম্যাবস্থা কোনো নিউক্লিয়াস ঘটিত বিষয় নয়। সাধারণত উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের ক্ষেত্রে তেজস্ক্রিয় সাম্যাবস্থা অর্জিত হয়। উচ্চ ও নিম্ন উভয় পারমাণবিক ভর বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয়। এগুলোই হচ্ছে তেজস্ক্রিয় সাম্যাবস্থা এবং রাসায়নিক সাম্যাবস্থার মধ্যেকার পার্থক্য। তেজস্ক্রিয় আইসোটোপতে আলফা কণা ক্ষয়। তেজস্ক্রিয় আইসোটোপ সমূহ স্বতঃস্ফূর্তভাবে ক্ষয় হয়ে আলফা কণা নির্গমনের মাধ্যমে তুলনামূলকভাবে বেশি স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়। এটি আলফা ক্ষয় নামে পরিচিত। যেমন বিসমাথ, এটি আলফা কণা নির্গমনের মাধ্যমে টেলোরিয়ামে পরিণত হয়েছে। আমরা যদি চিত্র খেয়াল করি যে এখানে একটি চিত্র দেওয়া হয়েছে আলফা ডিকে অফ ইউরেনিয়াম 238 নিউক্লিয়াস। এখানে আমরা দেখতেছি প্যারেন্ট নিউক্লিয়াসটা হচ্ছে ইউরেনিয়াম, যার পারমাণবিক ভর হচ্ছে 238। এটি যখন এই আলফা কণা নির্গমন করেছে, আলফা কণা নির্গমনের মাধ্যমে তার যে ডটার নিউক্লিয়াস হয়ে গেছে, এই ডটার নিউক্লিয়াস হয়ে গেছে থোরিয়াম। এখানে ইউরেনিয়ামের পারমাণবিক ভর 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে মৌল হয়ে গেছে থোরিয়াম। এটি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপতে আলফা কণা ক্ষয়। এই যে আলফা কণা ক্ষয়, এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে আলফা কণা নিঃসরণের মাধ্যমে অস্থিতিশীল নিউক্লিয়াস স্থিতিশীল হয়। যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, তাদের ক্ষেত্রে আলফা কণা নির্গত হয়। আলফা কণা নির্গমনের ফলে
পরমাণুর ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। এই যে আলফা কণা নির্গমনের ফলে পরমাণুর ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, এটি আমরা বিগত লেকচারগুলোতে দেখে এসেছি। এবং আজকের লেকচারের শুরুর দিকে এই যে আলফা কণা এবং বিটা কণা নির্গমন যখন আমরা দেখলাম, তখনও দেখেছি আলফা কণা নির্গমনের ফলে পরমাণুর ভর সংখ্যা 4 একক করে এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। আলফা কণার উচ্চ বন্ধন শক্তির জন্য ভারী নিউক্লিয়াস হতে শুধু প্রোটন নির্গত না হয়ে আলফা কণা নির্গত হয়, এতে শক্তি নির্গত হয়। এগুলোই হচ্ছে আলফা কণা আলফা ক্ষয়ের বৈশিষ্ট্য। আলফা ক্ষয়ে নির্গত শক্তির পরিমাণ যদি হিসাব করা হয়, যদি এক্স নিউক্লিয়াস হতে আলফা কণা ক্ষয়ের ফলে ওয়াই নিউক্লিয়াস উৎপন্ন হয়, যা নিম্নরূপ। এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা জেড, পারমাণবিক ভর এ। তাহলে সে যখন আলফা কণা নির্গমন করেছে তখন তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং পারমাণবিক ভর 4 একক কমে গেছে। এক্ষেত্রে নির্গত শক্তি যদি আমরা কিউ এ ধরি, নির্গত শক্তি কিউ এ সমান 4/a টি-ওয়াই। এখানে টি-ওয়াই হচ্ছে জাতক নিউক্লিয়াসের গতিশক্তি, অর্থাৎ জাতক নিউক্লিয়াসের গতিশক্তি। এবং যদি এ অর্থাৎ আমাদের এর মান জানা থাকে, এই এই প্যারেন্টস যে আইসোটোপটি আছে তার যদি পারমাণবিক ভরের মান জানা থাকে, তাহলে খুব সহজেই নির্গত শক্তি কিউ এ বের করা যায়। আলফা ক্ষয় একটি শক্তিশালী প্রক্রিয়া হলেও তা সংগঠিত হতে দীর্ঘ সময় প্রয়োজন, এর একটি ব্যাখ্যা রয়েছে। প্রকৃতিতে সাধারণত শক্তিশালী প্রক্রিয়া, দুর্বল প্রক্রিয়া, তড়িৎচুম্বকীয় প্রক্রিয়া ও মহাকর্ষীয় প্রক্রিয়া, এই 4 ধরনের মিথস্ক্রিয়া বিদ্যমান। আলফা ক্ষয় হলো একটি প্রচন্ড শক্তিশালী প্রক্রিয়া যা অল্প পরিসর বিশিষ্ট। প্রচন্ড শক্তিশালী প্রক্রিয়ায় সৃষ্ট বলের দ্বারা সকল পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয়। এই প্রক্রিয়ার পাল্লা হচ্ছে 2.5 × 10⁻⁻15 মিটার এবং এটি সংগঠিত হতে প্রায় 10⁻23 সেকেন্ড সময় প্রয়োজন। কিন্তু পর্যবেক্ষণ করে দেখা গেছে আলফা ক্ষয় সংগঠিত হতে দীর্ঘ সময় প্রয়োজন। এর কারণ আলফা কণা নিউক্লিয়াস হতে অপসারিত হলে নিউক্লিয় বিভব বাধা অতিক্রম করতে হয়, যার উচ্চতা 15 মেগা ইলেকট্রন ভোল্ট। অথচ ক্ষয়ী আলফা কণার শক্তি তাদের নিউক্লিয়াস ভেদে 4 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 9 মেগা ইলেকট্রন ভোল্ট। এ কারণেই আলফা কণা নিউক্লিয়াস হতে বেরিয়ে আসতে অতিরিক্ত শক্তি অর্জন করতে হয় বলে আলফা প্রক্রিয়া সংগঠিত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তেজস্ক্রিয় আইসোটোপ হতে বিটা কণা ক্ষয়। তেজস্ক্রিয় আইসোটোপ হতে স্বতঃস্ফূর্তভাবে বিটা রশ্মি ক্ষয়ের ফলে সৃষ্ট মৌলের নিউক্লিয়াসের ভর সংখ্যা ঠিক থাকলেও প্রোটন সংখ্যা বাড়ে। ফলে সৃষ্ট মৌলটি এক বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নূতন মৌলে পরিণত হয়। রেডিয়াম আইসোটোপটি আমরা দেখছি, এটি যখন বিটা রশ্মি নির্গমন করেছে তখন তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে মৌল হয়ে গেছে অ্যাক্টিনিয়াম। কোবাল্ট 60 আইসোটোপ যদি আমরা খেয়াল করি, কোবাল্ট 60 আইসোটোপে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 27, নিউট্রন সংখ্যা 33। কোবাল্ট 60 আইসোটোপটি যখন বিটা রশ্মি নির্গমন করছে তখন তার প্রোটন সংখ্যা হয়ে গেছে 28 এবং তার নিউট্রন সংখ্যা হয়ে গেছে 32 এবং মৌলটি হয়ে গেছে নিকেল। তাহলে বিটা রশ্মি নির্গমনের সময় দেখা যাচ্ছে মৌলের প্রোটন সংখ্যা যদিও 1 বেড়ে যাচ্ছে, একই সাথে কিন্তু তার নিউট্রন সংখ্যা 1 কমে যাচ্ছে এবং এর ফলে মৌল চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বিটা কণা যখন ক্ষয় হচ্ছে তখন মৌল চেঞ্জ হয়ে গেছে। বিটা কণা ক্ষয়ে নির্গত শক্তির পরিমাণ। যদি এক্স নিউক্লিয়াস হতে বিটা কণা ক্ষয়ের ফলে
ওয়াই নিউক্লিয়াস উৎপন্ন হয়, যা নিম্নরূপ। এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা জেড, পারমাণবিক ভর এ। এটি বিটা রশ্মি নির্গমন করছে এবং বিটা রশ্মি নির্গমন করার ফলে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হয়ে গেছে Z+1। তাহলে বিটা হয়ে নির্গত শক্তির মান Q সমান mz মাইনাস mz+1 c²। এখানে mz সমান জনক নিউক্লিয়াসের ভর, mz+1 সমান অপত্য নিউক্লিয়াসের ভর। অর্থাৎ আমাদের জনক নিউক্লিয়াসের ভর এবং অপত্য নিউক্লিয়াসের ভর যদি জানা থাকে, তাহলে খুব সহজেই বিটা হয়ে নির্গত শক্তির মান কিউ এটি বের করা যাবে। তেজস্ক্রিয়তা এত যা দেখছি আমরা, এর উপকারিতা এবং ঝুঁকি সমূহ যদি দেখি, যদি তেজস্ক্রিয়তাকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে, তবে এটিকে মানব কল্যাণের বিভিন্ন ভাবে প্রয়োগ করা যেতে পারে। একইভাবে মানব সভ্যতাকে ধ্বংসও করা দেয়া যেতে পারে। উপকারিতার জিনিসগুলো যদি আমরা দেখি এবং ঝুঁকি সমূহ যদি দেখি, তাহলে দেখবো যে তেজস্ক্রিয়তাকে ব্যবহার করে বিভিন্ন নিউক্লিয় চুল্লিতে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করা হয়, যেগুলো বিভিন্ন শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। যেমন ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। শরীরের অভ্যন্তরে বিভিন্ন ক্যান্সার আক্রান্ত কোষে এই টার্গেট আইসোটোপ গুলো প্রবেশ করিয়ে ওই কোষগুলোকে নষ্ট করে দেওয়ার নতুন চেষ্টা করা হয়। রোগ নির্ণয়ে তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা হয়, যেমন এক্স রের মাধ্যমে হাড়ের ভাঙা রয়েছে কিনা, কিংবা বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার উপকারী দিকগুলা। এর ঝুঁকিও রয়েছে। ঝুঁকিগুলা কেমন? বর্তমানে অনেক তেজস্ক্রিয় অস্ত্রপাতি তৈরি হচ্ছে, যেগুলো পৃথিবীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই তেজস্ক্রিয় অস্ত্রসমূহ যদি মানুষের উপর প্রয়োগ করা হয়, তাহলে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। তেজস্ক্রিয়তাকে প্রয়োগ করা হলে বিকিরণের ফলে বিভিন্ন বিষাক্ততা দেখা যায়, যার ফলে ডায়রিয়া, বমি সহ বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়। তেজস্ক্রিয়তা আবিষ্কারের ফলে পরমাণুর গঠন সম্পর্কে যেমন সম্যক জ্ঞান লাভ করা গেছে, তেজস্ক্রিয়তা আবিষ্কারের ফলে কতগুলো নতুন আদিকণা যেমন নিউট্রন, পজিট্রন, ডিউটেরন ইত্যাদি আবিষ্কার করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয়তা আবিষ্কারের ফলে এক মৌলের পরমাণুকে অপর মৌলের পরমাণুতে রূপান্তর করা সম্ভব হয়েছে এবং কতগুলো নতুন মৌল, ইউরেনিয়ামোত্তর মৌল যাদেরকে আমরা বলি, এই ইউরেনিয়ামোত্তর মৌলসমূহ কৃত্রিম উপায়ে তৈরি করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয়তা আবিষ্কারের ফলে আইসোটোপ সম্বন্ধে ধারণা গড়ে উঠেছে। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসায় তেজস্ক্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। কৃষিকার্যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভবপর হয়েছে। তেজস্ক্রিয়তার সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে জৈব পদার্থ সম্বলিত প্রাচীন বস্তু তথা প্রাচীন গাছ, জীবাশ্ম ইত্যাদির বয়স নির্ণয় করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয়তার সাহায্যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। এগুলোই হচ্ছে এই তেজস্ক্রিয়তার সামগ্রিকভাবে উপকারিতা, ঝুঁকিসমূহ এবং তেজস্ক্রিয়তার উপযোগিতা বা গুরুত্ব বা তাৎপর্য প্রয়োগ সমূহ। সর্বশেষে আমরা একটি গাণিতিক সমস্যার যদি সমাধান করি, থোরিয়ামের কোন নমুনার 10% ক্ষয় হতে কত সময় অর্ধায়ু 1.4 × 10⁻10 বছর লাগবে? অর্থাৎ এখানে কত সময় অর্ধায়ু এত লাগবে। তাহলে আমরা জানি n সমান n0 e⁻λt বা n/n0 সমান e⁻λt। এখানে নমুনার
10% ক্ষয় হয়, অর্থাৎ n/n0 সমান 10% সমান 10 ভাগ 100 সমান 1/10, বা e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডাটি সমান 1/10, বা 1/e টু দ্য পাওয়ার ল্যামডাটি ইজ ইকুয়াল টু 1/10, বা e টু দ্য পাওয়ার ল্যামডাটি সমান 10, বা ল্যামডাটি সমান ln 10 সমান 2.303, বা t সমান 2.303 বাই ল্যামডা, আবার ল্যামডা সমান 0.693 বাই টি হাফ। তাহলে সুতরাং t সমান 2.303 বাই 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে t সমান দাঁড়াচ্ছে 3.3232 ডিভাইডেড বাই টি হাফ, এর মান হচ্ছে 1.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10। তাহলে সব মিলিয়ে আমাদের t যেটা, সেই t এর মান আসতেছে 4.65 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10 ইয়ার্স। এভাবে আমরা দেখা গেছে এই একটা গাণিতিক সমস্যার সমাধানও করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা এই যে তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র এই অধ্যায়টি যখন পড়লাম, আমরা সামগ্রিকভাবে কি কি বিষয়গুলা শিখলাম। আমরা যে বিষয়গুলো শিখলাম সামগ্রিকভাবে, সেই বিষয়সমূহ হচ্ছে তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় মৌল, তাদের শ্রেণীবিভাগ, আলোচনা, তেজস্ক্রিয়তার প্রয়োগসমূহ, স্বাভাবিক তেজস্ক্রিয়তা ও কৃত্রিম বা আবষ্ট তেজস্ক্রিয়তা, এদের মধ্যে পার্থক্য, তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি নির্ণয়, আলফা, বিটা ও গামা রশ্মি বা কণা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ধর্মের তুলনা, তেজস্ক্রিয় বিভাজন তত্ত্ব, এদের গাণিতিক ব্যাখ্যা, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, অর্ধায়ু, গড় আয়ু, এদের মধ্যে সম্পর্ক, ফাজান ও সডির গ্রুপ অপসারণ সূত্র, এ সূত্রের ব্যাখ্যা, তেজস্ক্রিয় ক্ষয়সারীর সংজ্ঞা, ব্যাখ্যা ও প্রয়োগ, তেজস্ক্রিয়তার বৃদ্ধি ও হ্রাস, তেজস্ক্রিয় সাম্যাবস্থা ও প্রকারভেদ, রাসায়নিক ও তেজস্ক্রিয় সাম্যাবস্থার মধ্যে পার্থক্য এবং ইউরেনিয়ামোত্তর মৌলসমূহের সংশ্লেষণ, পর্যায়ক্রমিক ভাঙন ও তেজস্ক্রিয় রশ্মির ক্ষয় সম্পর্কে আলোচনা, আলফা ক্ষয় উদাহরণ সহ বৈশিষ্ট্য, কারণ, নির্গত শক্তি, আলফা কণার শক্তির রাশিমালা, বিটা ক্ষয়ের বৈশিষ্ট্য, বিটা ক্ষয়ের নির্গত শক্তির পরিমাপ, এছাড়া এ অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এই অধ্যায়ে যে টপিকস গুলো পড়লাম, তোমরা যদি বাসায় এখন একটু নিয়মিতভাবে পড়াশোনা করো এবং এই টপিকস গুলো যদি দেখো, তাহলে আমি আশা করতে পারি তোমরা এখান থেকে ভালো করবে। তোমাদের আবারও আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। করোনাকালীন সময়ে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করো। সকলের আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।